এটা কি সর্বনাশ করলে তুমি? হায় হায় হায়, তুমি নিমাইকে খুন করলে কেন? চুপ, একদম চুপ। যেটা বলছি চুপচাপ কর। বাইরে গিয়ে দেখ কেউ আসছে নাকি। তাড়াতাড়ি যা। ইচ্ছে তো করছে তোর মাথায় এই মূর্তিটা ভাঙি। নিহাত ঠাকুরের মূর্তি, তাই কিছু করতে পারছি না। তার মানে? মানে বানাতে দিয়েছিলাম লক্ষ্মী ঠাকুর, আর বানিয়ে দিলি গণেশ ঠাকুর। এইরকম মোটা সোটা মা লক্ষ্মী কোথায় হয় শুনি? হ্যাঁ হয় হয়, সবসময় মা লক্ষ্মী রোগা হবে কেন? এরকম সুন্দরী মা লক্ষ্মী কেউ গড়তে পারবে? হক কথা, কেউ করতে পারবে না। খুব ভালো তো, এরকম মা লক্ষ্মী কেউ কখনো না গড়লেই ভালো। গ্রামের লোকে ঠিকই বলে তোর দ্বারা কিছু হবে না। এই যোগু দাদা, আমার কাজকে তুমি অসম্মান করতে পারো না। আমি কিন্তু সাধারণ শিল্পী নই। হ্যাঁ হ্যাঁ, তুই অসাধারণ শিল্পী, আর তোর এই শিল্পকর্ম তোর কাছেই থাক। রইল এই মূর্তি, চললাম। তার মানে আমার পারিশ্রমিক? কি এইরকম মূর্তি বানিয়ে আবার পারিশ্রমিক? তোর মাথায় যে মূর্তি ভাঙিনি, ওটাই তোর পারিশ্রমিক। হতচ্ছাড়া। যা চলে গেল যে। এটাই ছিল হরিপুর গ্রামের শিল্পকাল মোহন সাঁতরার নিত্যদিনের ঘটনা। গ্রামের কোনো ব্যক্তি মূর্তি তৈরি করতে দিলে মোহন সেই মূর্তিকে নিজের মনের মতো গড়ে এমন বিগড়ে দিত যে সেই মূর্তি খদ্দের নিতেই চাইতো না। কিন্তু মোহনকে সেসব কে বোঝাবে? নিজের শিল্পকর্ম নিয়ে সে সবসময় গর্ববোধ করত। একদিন, শোনো শোনো শোনো, হরিপুরের মহারাজ রাজ্যের সর্বশ্রেষ্ঠ শিল্পকারদের আজ বিকেলে রাজপ্রাসাদে তলব করেছেন। শোনো শোনো শোনো। কিরে গোবিন্দা, শুনলি? রাজ্যের শ্রেষ্ঠ শিল্পকারদের মহারাজ তলব করেছেন। চল চল যাই। মহারাজ যখন তলব করেছেন, মানে বিশেষ কিছু ব্যাপার আছে ভাই, আমাদের যাওয়া উচিত। শোনো শোনো শোনো। হ্যাঁ হ্যাঁ, রাজার যদি কোনো একটা কাজ বড়াতে জুটে যায় ভাই, আমাদের তো কপাল খুলে যাবে। চল চল, এখন বাড়ি চল, বিকেলে একসাথে রাজবাড়িতে যাব না হয়? আমার আহ্বানে রাজ্যের শ্রেষ্ঠ শিল্পকাররা জমায়েত হয়েছে দেখে আমার বেশ ভালো লাগছে। মহারাজ, আপনি এদের সকলের কাছে আপনার পরিকল্পনার কথা বলুন। আমি নিশ্চিত এরা সেটা বাস্তবায়িত করতে পারবে। হ্যাঁ, তোমরা সকলেই হয়তো শুনেছ আমি এই রাজ্যে এক সংগ্রহশালা তৈরি করতে চলেছি, আর আমি চাই সেই সংগ্রহশালায় থাকুক বিশেষ ধরনের মূর্তি। আপনি আদেশ করুন মহারাজ, আমি অতি সুন্দর মূর্তি তৈরি করে দিতে পারবো। না না, আপনি আমায় হুকুম করুন মহারাজ। আমার মতো দারুণ মূর্তি এ রাজ্যে তো কি কোনো রাজ্যে কেউ বানাতে পারবে না। বাহ, তোমাদের উৎসাহ দেখে আমি সত্যিই খুশি হয়েছি। তাহলে শোনো সকলে। হ্যাঁ, সকলে শোনো। আমি চাই ওই সংগ্রহশালায় আমার পিতামহ আর আমার পিতার মূর্তি থাকুক, আর সেই মূর্তি যেন অবিকল তাদের প্রতিবিম্ব হয়। কিন্তু মহারাজ, আপনার ঠাকুরদা আর তার পিতাকে তো আমরা কখনোই দেখিনি। উত্তম প্রশ্ন। এই হলো আমার দুই পূর্বপুরুষের হাতে আঁকা ছবি। আর আমার পিতা তো জীবিত, তাকে তোমরা সকলেই দেখেছ। হ্যাঁ, আর মনে রাখবে মূর্তিগুলো যেন হুবহু এক হয়। একটুও ভুল হলে তাকে কিন্তু শাস্তি পেতে হবে। এই মূর্তি আমার পূর্বপুরুষের প্রতি আমার শ্রদ্ধার্ঘ, তাতে একটুও ভুল আমি বরদাস্ত করব না। এবার তোমরা বলো, তোমাদের মধ্যে কে এই মূর্তি নিখুঁতভাবে তৈরি করতে পারবে? বাবলু, এই কাজটা বরং তুই কর। তুই তো বলেছিলি তোর মতো সুন্দর মূর্তি তৈরি করতে নাকি কেউ পারে না। থাক বাবা, আমার সুখের থেকে শান্তি ভালো। ওই মূর্তি তৈরি করতে গিয়ে গড়বড় হয়ে
শেষে প্রাণটা দেব নাকি? তুই তুই বানা মূর্তি। কোথাকার কে মহারাজের গোষ্ঠী, তাদের মূর্তি বানাতে গিয়ে শেষে নিজেরই গোষ্ঠীর উদ্ধার হোক আর কি, দরকার নেই বাপু। কি ব্যাপার, তোমরা সকলে চুপ করে গেলে যে? আমার রাজ্যে কি কেউ নেই এই মূর্তি তৈরি করতে পারে? মহারাজ, আমি পারবো এই মূর্তি তৈরি করতে। মোহন ও বানাবে এই মূর্তি? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। একটা সামান্য মাটির পুতুল গড়তে পারে না, সে গড়বে মহারাজের বংশধরদের। হাসিও পায়। তুমি পারবে? পারবে তুমি এই মূর্তি তৈরি করতে? হ্যাঁ মহারাজ, আমি পারবো। নিজের যোগ্যতার ওপর আমার পুরো বিশ্বাস আছে। বেশ, কিন্তু মূর্তি অবিকল হওয়া চাই, না হলে কি হবে জানো তো? চিন্তা নেই, সে পরিস্থিতি আসবে না মহারাজ। আপনি শুধু আজ্ঞা করুন, আমি সকলকে দেখিয়ে দিতে চাই নিজের প্রতিভা। ঠিক আছে, আন্দাজ কতদিন লাগবে এই মূর্তিগুলো তৈরি হতে? মহারাজ, মাস তিনেক তো লাগবেই। তবে চিন্তা করবেন না, আপনি হতাশ হবেন না। তোমার আত্মবিশ্বাস দেখে ভালো লাগলো। বেশ, তুমি কাজ শুরু করো। প্রয়োজনীয় সমস্ত জিনিস মন্ত্রী তোমায় সরবরাহ করবে। বেশ করেছ, সকলের মুখে একদম ঝামা ঘষে দিয়েছ। মহারাজের সব মূর্তি তুমি তৈরি করবে, আর ওরা ফ্যাল ফ্যাল করে দেখবে। রাজ্যের সব লোক ভাবে আমি অকর্মণ্য, আমি কিছু পারি না। এবার ওরা বুঝবে আমি কত বড় শিল্পী। ঠিক বলেছ। আচ্ছা প্রভু, একদম ছবির মতো হুবহু কিভাবে বানাবে গো? সেসব পরে ভাববক্ষণ। এই দেখো, মন্ত্রী অগ্রিম টাকা দিয়েছে, আগে চলো কিছু ভালো মন্দ খাই। এরপরে দেখতে দেখতে 1 মাস কেটে গেল। মোহন কিন্তু এখনো একটাও মূর্তি তৈরি করতে পারেনি। মাটি দিয়ে সে মূর্তির শরীরটা তৈরি হয়ে গেছে, মুখটা বানাতে গিয়েই গন্ডগোল বাঁধল। সে একবার মুখ তৈরি করে, আর তারপরে ছবির সঙ্গে মিলিয়ে দেখে বলে, ধ্যাৎ, দূর থেকে দেখলে এটা নাকটা বড় চ্যাপটা হয়ে গেছে। এই টিয়া, বল না কিছু। প্রভু, মূর্তিটা সুন্দর হয়েছে, কিন্তু দূর থেকে, কাছ থেকে কোনোভাবেই মহারাজের দাদুর মতো লাগছে না। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। একদিন মন্ত্রী এলেন কাজ কত দূর হয়েছে সেটা দেখতে। মোহন বেশ ভেবাচাকা খেয়ে বলল, আরে আরে মন্ত্রীমশাই যে, কি সৌভাগ্যী! আরে আপনি নিজে কেন এলেন? আমায় তলব করতেন? না, আসলে আসলে মহারাজ খুবই উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তিনি আমায় পাঠালেন এসে দেখতে যে মূর্তির কাজ কত দূর এগোলো। চলো চলো দেখি। মূর্তি? হ্যাঁ, দেখবেন? না না না, তা কি করে হয়? সেটা হয় না। হয় না? কেন কেন হয় না? আমি না দেখলে মহারাজকে কি বলবো? এটা আমার অনুরোধ মন্ত্রীমশাই। এই মূর্তি আমি একেবারে মহারাজকে দেখাবো। আপনি গিয়ে বললে মহারাজ বুঝতে পারবেন না যে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি ভালো করে মূর্তি তৈরি করো, আমরা চলি। প্রভু, আর একটু হলেই হাটে হাড়ি ভেঙে যেত যে, এখনো মূর্তির মুখের ছাঁচই তৈরি হলো না। হ্যাঁ রে মোহন, ব্যস্ত আছিস নাকি? একটু দরকারে এসেছিলাম আর কি। হুম, তোমার ছোটখাটো দরকার শোনার সময় নেই আমার। জানো না মহারাজ আমায় কত বড় কাজ দিয়েছেন? হ্যাঁ, সে তো জানি। আসলে একটা মা কালীর মুখের ছাঁচ তৈরির জন্য এসেছিলাম। গ্রামের কোনো শিল্পী করতে চাইলো না, তখন ছেলে বলল। কি বললে তুমি? কালিমায়ের মুখের ছাঁচ? তা বেশ বেশ, তো দেব বানিয়ে। তা দাদা, এটা বুঝি তোমার ছেলে? হ্যাঁ রে, আমার 7 রাজার ধন। হে হে, তাহলে বানিয়ে দিবি বলছিস? দেব তো, খুব দেব। কালকের মধ্যেই বানিয়ে তোমার বাড়ি দিয়ে আসবো।
প্রভু, ব্যাপারটা কি হলো? তুমি ওই ছেলেটার দিকে ওরকম ওরকম করে তাকিয়েছিলে কেন গো? সত্যি আমার সাথে থেকে তুই খুব শেয়ানা হয়ে গেছিস বলতেই হবে। ওই ছেলেটাই তো আমার প্রথম মূর্তির মুখ। তার মানে? আর কোনো প্রশ্ন নয় টিয়া, বাকিটা কাল দেখতে পাবি। তখন সূর্য অস্ত গিয়ে চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। মোহন ওত পেতে বসেছিল ভীমের বাড়ির কাছে। ভীম আর তার বউ বাড়ি থেকে বেরিয়ে যেতেই সে পা টিপে টিপে ঘরে ঢুকলো। জানলা দিয়ে স্পষ্ট দেখলো নিমাই তখন ঘরে বসে মুড়ি চিবোচ্ছে। মোহন আর দেরি করে না, ঘরে ঢুকতেই নিমাই বলে, আরে মোহন কাকা, তুমি? মা কালীর ছাঁচটা তৈরি হয়ে গেছে বুঝি? হ্যাঁ, হয়ে গেছে তো, সেটাই তো দিতে এলাম। ওমা, তাই নাকি? দেখি দেখি কেমন হলো ছাঁচটা। এটা কি সর্বনাশ করলে তুমি? হায় হায় হায়, তুমি নিমাইকে খুন করলে কেন? চুপ, একদম চুপ। যেটা বলছি চুপচাপ কর। বাইরে গিয়ে দেখ কেউ আসছে নাকি। তাড়াতাড়ি যা। না না, কেউ নেই এখানে। বেশ, দেখতে থাক। আমি ততক্ষণে এই মুন্ডুটা ঝোলায় ভরে নি, তারপর চুপচাপ বেরিয়ে যাব। এই তো নাক নকশা দিব্যি মিলে যাচ্ছে। এবার শুধু ঠিক জায়গায় বসাতে হবে। প্রভু, নিমাইয়ের মুখ তো এই ছবির সঙ্গে অনেক মিলে যাচ্ছে। তুমি এই কাঁটা মুন্ডু দিয়ে মূর্তি বানাবে? একদম তাই। প্রথম দিন ওকে দেখেই বুঝেছিলাম একে দিয়েই আমার কাজ হাসিল হবে। মানুষের মাথা আর মাটির শরীর। এরপরে নিমাইয়ের কাটা মুন্ডুটাকে একটা মোমের আস্তরণ দিয়ে ঢেকে দেয়। ধীরে ধীরে তার মুন্ডুটা বসিয়ে দেয় মাটির শরীরের ওপরে। তারপরে চোখ নাক সব কিছু বানিয়ে দিতেই মূর্তিটা সম্পূর্ণ হয়ে যায়। টিয়া সমস্তটা দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে বলল, প্রভু, আপনি অসাধারণ। এরকম অপূর্ব সুন্দর মূর্তি আমি কোনো জীবনে দেখিনি। মহারাজ দেখে মুগ্ধ হয়ে যাবেন। ধন্যবাদ ধন্যবাদ টিয়া। এবার দেখবি শুধু এই রাজ্যে নয়, সমস্ত দেশে আমার নাম ছড়িয়ে পড়বে। অসাধারণ, অভূতপূর্ব, অনবদ্য। মোহন, এই অসম্ভবকে তুমি কিভাবে সম্ভব করলে? এ যে হুবহু আমার প্রপিতামহর প্রতিরূপ। সবই আপনার আশীর্বাদ মহারাজ। আপনার পছন্দ হয়েছে, আমি এতেই খুশি। হ্যাঁ রে, মূর্তির নাক মুখ দেখ, ঠিক যেন একজন মানুষের মতো। অবিকল চেহারা কিভাবে বানালো মোহন। সত্যি রে। আচ্ছা আচ্ছা, তুই যে বলেছিলি নিমাইয়ের বাবাও আসবে এই মূর্তি দেখতে। আর নিমাইয়ের বাবা, একমাত্র ছেলে মরেছে ওর। এখন কি আর ওর এসবে রুচি হবে? সত্যি রে, ছেলেটারে যে কে এভাবে খুন করলো! ইস, বাপ মায়ের একমাত্র ছেলে। মন্ত্রীমশাই তদন্ত হবে বলেছেন। মোহন, আমি আশা করছি বাকি দুটো মূর্তিও তুমি শীঘ্রই সম্পূর্ণ করবে। কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে তুমি মন্ত্রীকে জানিও। যেমন আজ্ঞা করবেন মহারাজ। না মহারাজ, আমার যেটা প্রয়োজন সেটা হলো একজন মোটা সোটা লোক, যেটা মন্ত্রী দিতে পারবে না। ভোলা,
3টে কচুরি আর 2টো পান্তুয়া দিস তো। কাজের চাপে না খেয়ে খেয়ে শরীরটা শুকিয়ে গেল যেন। হে হে, আর আমায় দেখো, কাজ যতই থাক খাওয়ার কমতি নেই, তাই তো এরকম গণেশের মতো ভুঁড়ি বানিয়েছি গো। সত্যি ভগবানও আমার সাথে আছে, কিন্তু মেঘনা চাইতেই জল। ভোলাই হবে আমার পরের মূর্তির মুখ। ভোলা, আমায় 3টে সন্দেশ দিয়ে দে আগে। হ্যাঁ দাদা, দিচ্ছি। সে কি ভোলা, আগে তো আমি বলেছি আগে আমায় দেবে, তারপর ওকে দেবে। হ্যাঁ মোহন দাদা, ভীমদার ছেলে মারা গেছে জানোই তো, মন মেজাজ খুব খারাপ, ওকে আগে দিয়ে দি বুঝলে। আচ্ছা বেশ। হ্যাঁ হ্যাঁ, এই নাও, আমিও মোহন দাদাকে দিয়ে দোকান বন্ধ করব, আজকে তো আর কেউ নেই। দোকানে লোক নেই, কর্মচারী নেই, আজই সেরা সুযোগ। ভোলা, আজকেই শেষ তোর জীবনের খেলা। ভীম সন্দেশ নিয়ে কিছুক্ষণের মধ্যে চলে যেতেই মোহন চারিদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল। মোহন ভোলার পিছনে পিছনে গিয়ে নিঃশব্দে দাঁড়ালো। ভোলা কিছু বুঝে ওঠার আগেই মোহন পেছন থেকে তার গলায় ছুরি চালিয়ে দিল। মূর্তি, আমার দ্বিতীয় মূর্তি। ভরে নি, তাড়াতাড়ি ঝোলায় ভরে নি। ভোলার কাটা মুন্ডু মোহন তাড়াতাড়ি ঝোলায় ভরে বেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ই ভীম দোকানে ফিরে এলো। সে দেখল মোহন ভাড়ার ঘরের দিকের থেকে বেরিয়ে যাচ্ছে হন হন করে। ভীম বিস্মিত হয়ে ভোলার খোঁজে ভাড়ার ঘরের দিকে গিয়েই বিস্ফারিত চোখে দেখল সেখানে পড়ে রয়েছে ভোলার মুন্ডু কাটা দেহ। ঠিক যেমন করে নিমাই মাটিতে পড়েছিল, এ তো ঠিক তেমন হত্যা। কিন্তু মোহন কি করছিল? মোহন, তোমার কাছে কি জাদুর কাঠি আছে নাকি? হ্যাঁ, এত অবিকল মূর্তি কেউ কিভাবে বানাতে পারে? সবই আপনার আশীর্বাদ আর আমার চেষ্টা মহারাজ। সত্যি এই মূর্তিগুলো আগামী প্রজন্মের কাছে এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইবে এই রাজ্যের শিল্প সত্তার। দারুণ। জানিস গোবিন্দ, আমার মনে হয় মোহনের ওপরে বিশ্বকর্মা ভর করেছে, না হলে এই মূর্তি ও বানাতে পারতো না। এই দুটো মূর্তি দেখে আমার কেমন যেন খটকা লাগছে। কোনো মূর্তির চোখ, নাক, ঠোঁট এত নিখুঁত কি করে হতে পারে? মহারাজ, এই সময় একটা জরুরি কথা বলার জন্য ক্ষমা চাইছি, কিন্তু না বললেই নয়। না না, তুমি বলো মন্ত্রী, কি ব্যাপার? মহারাজ, রাজ্যে একইভাবে গলা কেটে 2টো হত্যা হয়েছে, কিন্তু হত্যাকারী সম্পর্কে কোনো সূত্রই পাওয়া যাচ্ছে না। শীঘ্রই এই নিয়ে কিছু নির্ণয় নেওয়া দরকার। এক্ষুনি মন্ত্রী পরিষদের সকলকে তলব করো। মহারাজ, তাহলে আমি আপনার পিতার মূর্তির কাজ শুরু করি এবার। হ্যাঁ, পিতা ভিন রাজ্যে সফর করে শীঘ্রই ফিরবেন। নিজের মূর্তি দেখে তিনি দারুণ খুশি হবেন। কি হলো, এত কিসের চিন্তা করছো? টিয়ারে, এবারে সমস্যা গুরুতর। আগের 2টো মূর্তি তো হয়েছে, কিন্তু মহারাজের পিতার মূর্তি কিভাবে হবে? কেন, যেভাবে আগেরগুলো হয়েছে? না টিয়া না, মহারাজের ঠাকুরদা আর তার বাবাকে কেউ কখনো দেখেনি, তাই মূর্তি দেখে ভুল চুক কেউ বোঝেনি। কিন্তু তার পিতা? হ্যাঁ, মহারাজের পিতাকে তো সকলেই দেখেছে, আর তিনি বেঁচেও আছেন। তার মূর্তি নিখুঁত হতেই হবে, কিন্তু কিভাবে? একটা বুদ্ধি মাথায় এসেছে, কিন্তু তার জন্য অনেক ঝুঁকি নিতে হবে। তবে হাসিল হলে আমি হব এদেশের সর্বশ্রেষ্ঠ শিল্পকার।
এর কয়েকদিন পরে টিয়া খবর নিয়ে এলো মহারাজের পিতা গৌরগুপ্ত জাহাজে করে রাজ্যে ফিরছেন। দিনক্ষণ জেনে মোহন মাঝি সেজে গৌরগুপ্তর জাহাজে চড়ে বসল। জাহাজের এক কর্মীর থেকে কৌশলে খবর নিয়ে সে গৌরগুপ্তর ঘরের দিকে এগিয়ে চলল। টিয়া বলল, শোনো না, বলছি জাহাজের কর্মীরা যদি ছুটে আসে। প্রসাদ ভেবে আফিমের বড়ি খেয়ে জাহাজের কর্মীরা এখন বেহুশ। এবার শুধু ঘুমন্ত গৌরগুপ্তের মাথা ধর থেকে আলাদা করব, আর তারপরেই তারপরে লোকের মুখে শুধু তোমার নাম হবে, তুমি হবে সেরা শিল্পকার। অন্ধকার বারান্দা পেরিয়ে মোহন খুব সাবধানে ডান দিকের প্রথম দরজাটা খুলে ঘরে ঢুকলো। জাহাজের ছোট কক্ষের জানলা দিয়ে চাঁদের আলো আসছে। চাঁদের আলোয় নিজের শিকারকে বিছানায় শুয়ে থাকতে দেখে তার মন খুশিতে ভরে উঠল। চোখের নিমেষে চাদরটা তুলে ছুরিটা বসাতে যেতেই চমকে উঠে দেখল সেখানে কেউ নেই। গৌরগুপ্ত, সে তো এই ঘরেই থাকবে বলেছিল, তবে আমায় খুঁজছে বুঝি? আপনি? এইবার তোর নিশানা ভুল হয়ে গেল মোহন। ওই যে কথায় বলে না, চোরের 10 দিন গৃহস্থর 1 দিন, আজকে সেই একদিন। মহারাজ, মহারাজ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারিনি মোহন, আর তাই দুটো নিষ্পাপ প্রাণ বলি চড়েছে। যখন ভীম আমায় তার অনুমানের কথা বলল, তখনই প্রথম সন্দেহ হয়েছিল। ভীম কি বলেছে সে? এইভাবে বিনা অনুমতিতে আপনার কাছে আসার জন্য ক্ষমা করে দেবেন মহারাজ, কিন্তু আমি নিরুপায়। তুমি কে, আর এখানে কি করতে এসেছো? মহারাজ, শিল্পকার মোহন আপনাকে যেই মূর্তি বানিয়ে দিয়েছে সেগুলো কোনো সাধারণ মূর্তি নয়, ওগুলোতে রয়েছে জ্যান্ত মানুষের মাথা। তুমি কি বদ্ধ পাগল নাকি উন্মাদ? তুমি কি বলছো তুমি জানো? জানি মহারাজ, সব জানি। কিছুদিন আগে আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি। আমি মিথ্যে বলবো না মহারাজ। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি আমায় স্পষ্ট করে বলো। মহারাজ, আমার কথায় সন্দেহ হলে আপনি মূর্তিগুলোকে মাথাটা ভেঙে দেখুন। যদি আমার কথা ভুল হয় আমায় শাস্তি দেবেন। হে ঈশ্বর, মোহন যে একজন বিকৃত মস্তিষ্কের মানুষ, ওকে এক্ষুনি না আটকালে বড় অঘটন ঘটে যাবে যে। আমি জানতাম তুই ঠিক আসবি। এটা আপনি ঠিক করলেন না মহারাজ। চুপ! আগে বল, কেন করেছিলি এরকম? কেন হত্যা করেছিলি নিমাই আর ভোলাকে? বেশ করেছি। নিমাইকে দেখতে ছিল আপনার ঠাকুরদার পিতার মতো, আর ভোলাকে আপনার ঠাকুরদার মতো। ওদেরকে দিয়েই তো এই মূর্তি তৈরি হয়েছে। তুই একটা মূর্তির জন্য 2টো হত্যা করলি? কি জন্য করলি? কি জন্য? গ্রামের কেউ আমায় সম্মান করত না, কেউ না। আমি কত বড় শিল্পী সেটা বোঝানোর জন্য করেছি, বেশ করেছি। সৈন্য, ওকে এক্ষুনি শুলে চড়ানোর ব্যবস্থা করো, আর এই পাখিকে আমি এক্ষুনি খাঁচায় বন্দি করার আদেশ দিলাম। ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন, দয়া করুন, আমায় দয়া করুন।